আই ওয়ান্ট ডিভোর্স। একটা সেতী রোগীর সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব নয়। ভার্সিটির সবাই যখন জানতে পারবে রাদিয়াত মির্জার ওয়াইফ একজন সেতী রোগী, আমার তো লজ্জায় মাথা কাটা যাবে। আমি চাইলেও তোমাকে আমার কলিগদের সামনে দাঁড় করাতে পারবো না। একজন টিচার হিসেবে সবাই আমাকে যে সম্মানটুকু দেয়, আমি চাই তোমার জন্য আমার সেই সম্মানটুকু ধুলোয় মিশে না যাক। তাই আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। যদিও ডিভোর্সের জন্য কয়েক মাস অপেক্ষা করতে হবে। যতদিন না আমাদের ডিভোর্স হচ্ছে ততদিন তোমার আর আমার রাস্তা আলাদা। তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো। তবে তোমার কোনো টেনশন নেই, ডিভোর্সের পর তোমাকে তোমার প্রাপ্য টাকার অধিক টাকা আমি দিয়ে দিব। এই টাকার জন্যই তো আমাকে ঠকিয়ে তোমার বাবা মা তোমাকে এই মির্জা পরিবারের বউ বানিয়ে পাঠিয়েছে, তাই না? একই তো তুমি সেতী রোগী, আবার বয়স 25-এর কোঠায়। তোমার বাবা শত চেষ্টা করেও তোমাকে বিয়ে দিতে পারছিল না, তাই তো তারা আমার সাথে ছলনা করে তোমার মতো বুড়ি সেতী রোগীকে হ্যান্ডসাম টিচারের গলায় ঝুলিয়ে দিয়ে তাদের আপদ বিদায় করেছে। হয়তো তুমিও এটাই চেয়েছিলে। আফটার অল মির্জা বাড়ির বউ বলে কথা। তোমার তো খুশিতে আটকানো হয়ে যাওয়ার উচিত। যেহেতু পরে খুশি হয় না, কিন্তু তোমার সেই খুশি বেশি দিন স্থায়ী হবে না। খুব শীঘ্রই ডিভোর্স পেপার চলে আসবে। বাসরাতে বরের মুখে ডিভোর্সের কথা শুনে একটুও অবাক হয়নি রুকু। যেন এটাই হবার ছিল। সে খুব ভালো করে জানে তার মতো সেতী রোগীকে কোনো পুরুষই ভালোবেসে পরাণে ঠাঁই দেবে না। রুকু চোখের পানি মুছে মাথায় থাকা ঘোমটাটা সরিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষকে দেখে যেন ভাগরুদ্ধ হয়ে গেল। বিয়ের আগে মানুষটাকে দেখার সৌভাগ্য হয়নি তার। শুধু জানতো মির্জা পরিবার থেকে তাদের একমাত্র ছেলে রাদিয়াত মির্জার সাথে তার বিয়ের কথাবার্তা চলছে। সবাই ভালোবেসে তাকে রাত বলে ডাকে, যে কিনা পেশায় একজন টিচার। এমন বড় পরিবার থেকে রুকুর জন্য বিয়ের প্রস্তাব এসেছে শুনে রুকু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে দেখতে কালো বা খাটো এমনটা না, বরং তার দুধে আলতা গায়ের রং, ডাগর ডাগর মায়াবী চোখ, হাঁটু পর্যন্ত ঢেউ খেলা চুল, উচ্চতায় 5 ফুট 4 ইঞ্চির হালকা পাতলা গড়নের মিষ্টি একটা মেয়ে। কিন্তু সেতী রোগটার কারণে যেন তার সব সৌন্দর্য চাপা পড়ে গিয়েছে। রুকু মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বাবা রাজন শেখ একজন প্রাইমারি টিচার, পারিবারিক একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এর মধ্যে আবার তার একমাত্র ছেলে রিমন মানসিক ভারসাম্যহীন। তার বেতনের অর্ধেক টাকা প্রায় রিমনের চিকিৎসার পিছনে চলে যায়। তার সাধ্যে কুলায়নি রুকুর সেতী রোগের জন্য ভালো কোনো চিকিৎসা দেওয়ার। অবশ্য 2-একটা হাতুড়ে ডাক্তার দেখিয়েছিল, তারা ঔষধ মলম দিয়েছে, যেগুলোতে রুকুর কোনো পরিবর্তন হয়নি। এক পর্যায়ে রুকু হাল ছেড়ে দিয়ে তার সেতী রোগের জন্য আর কোনো চিকিৎসা নেয়নি। তার এই রোগের জন্য সমাজের লোকেদের নানান কথা শুনতে হয়, সবাই তাকে এড়িয়ে চলে। তবুও রুকু থেমে থাকেনি। আশেপাশের মানুষের মন্দ কথা উপেক্ষা করে গ্র্যাজুয়েশন শেষ করে। যত দিন যায় রুকুর বাবা মায়ের রুকুকে নিয়ে টেনশন তত বাড়ে। রুকুর বয়সে মেয়েদের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, অথচ রুকুর জন্য ভালো কোনো ছেলের থেকে প্রস্তাব আসে না। যারা আসে তারা রুকুর সেতী রোগী দেখে তাদের বাড়ি থেকে পানিটুকু মুখে না দিয়ে চলে যায়। কতবার যে রুকু পাত্রপক্ষের থেকে রিজেক্ট হয়েছে সেই হিসাব নেই। রুকুর বাবা মা তার 2 ছেলে মেয়েকে অনেক বেশি ভালোবাসেন। তারা সিদ্ধান্ত নেন তারা আর কখনো রুকুকে পাত্রপক্ষের সামনে এনে নিজের মেয়েকে অপমানিত করবেন না। প্রয়োজনে রুকুকে তারা সারা জীবন নিজেদের কাছে রেখে দেবেন। তাদের এই সিদ্ধান্ত নেওয়ার ঠিক 2 দিন পরে রাদিয়াতের মা তমা মির্জা, বোন তুলি মির্জা রুকুদের বাড়ি এসে রুকুকে বিয়ের প্রস্তাব দেন। এত বড় বাড়ি থেকে রুকুর জন্য বিয়ের প্রস্তাব এসেছে শুনে রুকুর মা লিমা বেগমের খুশিতে চোখ ছলছল করে ওঠে। তিনি তাদের আদর আপ্যায়নে কোনো ত্রুটি রাখেন না। রুকুকেও সুন্দর করে শাড়ি পরিয়ে তাদের সামনে নিয়ে আসা হয়। তমা মির্জা রুকুকে দেখে যেন স্তব্ধ হয়ে যায়। পরক্ষণেই তিনি ভাবেন তার ছেলে পছন্দ করেছে বলে কথা। যে ছেলে এতগুলো বছর বিয়ে করতে রাজি হয়নি, সেই ছেলে স্বেচ্ছায় এই মেয়েকে বিয়ে করতে চেয়েছে ভেবে তিনি আর দ্বিমত করেননি। রুকুকে আংটি বালা পরিয়ে বিয়ের দিন পাকা করে আসেন। রাতে তমা মির্জা রাদের রুমে গিয়ে দেখেন রাত ল্যাপটপে কাজ করছে। তিনি এগিয়ে গিয়ে রাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এখনো সময় আছে রাত, তুমি ভেবে দেখতে পারো।
বিয়ে কোনো ছেলে খেলা নয়, এটা সারা জীবনের ব্যাপার। এমনভাবে বলছো কেন আম্মু? মেয়ে দেখে তোমাদের কি পছন্দ হয়নি? সংসার তুমি করবে রাত, তোমার পছন্দই আমার পছন্দ। তবুও আমার মনে হচ্ছে মেয়েটার সাথে তোমার ফেস টু ফেস কথা বলা উচিত, একে অপরকে জানা উচিত। না না আম্মু, তার কোনো প্রয়োজন নেই। তার সাথে যত কথা সব বাসর ঘরে হবে। ঠিক আছে, তোমার যখন কোনো আপত্তি নেই তাহলে আমার আর বলার কিছু নেই। বলে তমা মির্জা নিজের রুমে চলে আসেন। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসে। সব কিছু ঠিকঠাক মতো চলছিল, কিন্তু বিপত্তি ঘটে যখন রাত রুকুর ছবি দেখে। তুলি মজা করে রুকুর সাথে সেলফি তুলে সেটা রাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। ছবিটা দেখা মাত্র রাদের বুঝতে বাকি রইল না সে যে মেয়েকে পছন্দ করেছিল এই মেয়ে সেই মেয়ে নয়। মুহূর্তের মধ্যে বিয়ে বাড়িতে এক প্রকার হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। রাত বিয়ের আসর ছেড়ে চলে আসে। রুকু টেনশনে রাজান শেখ হার্ট অ্যাটাক করেন। এসব দেখে তমা মির্জা স্থির থাকতে পারেন না। তিনি রাতকে অনেক বুঝিয়ে শুনিয়ে রুকুর সাথে বিয়ে সম্পন্ন করেন। রুকু জানতো আর 5টা মেয়ের মতো স্বাভাবিকভাবে স্বামীর সংসার করতে পারবে না সে। তাই তো বাসুর ঘরে ডিভোর্সের কথা শুনেও একটুও ঘাবড়ে যায়নি সে। রুকুকে এতগুলো কথা বলার পরও রুকু বিছানা থেকে না নেমে ঠায় সেখানেই বসে থাকে। যা দেখে বিরক্তি নিয়ে রাত রুকুর সামনে গিয়ে বলল, এই মেয়ে, কি জানি নাম তোমার? রুকেয়া না কি জানি একটা। যাই হোক, তোমার সাহস হয় কি করে আমার বিছানায় বসে থাকার? নামো এক্ষুনি আমার বিছানা থেকে। তোমাকে আমার আশেপাশে যেন না দেখি। তোমার এই রোগ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার খুব ইচ্ছা তোমার, তাই না? আপনি নাকি পেশায় একজন টিচার? টিচার কি আদৌ পড়াশোনা করে হয়েছে? না মানে, আপনি একজন শিক্ষিত মানুষ হয়েও অশিক্ষিত লোকের মতো কথা বলছেন। আপনিও এসব কুসংস্কার বিশ্বাস করেন? আপনি বোধহয় জানেন না, সেটি রোগ কোনো ছোঁয়াচে বা প্রাণঘাতী রোগ নয়। তোমার থেকে কোনো জ্ঞান চাইছি না আমি। বেশি কথা না বলে চুপচাপ আমার রুম থেকে বেরিয়ে যাও। আপনার মতো নিচু মানসিকতার লোকের সাথে থাকার কোনো ইচ্ছাও আমার নেই। যে লোক সামান্য একটা মেয়েকে সম্মান দিতেই জানে না, সেই নাকি আবার ছাত্রছাত্রীদের শিক্ষা দেয়। ছাত্রছাত্রীরা আপনার থেকে ঠিক কী শিখবে মিস্টার রাফিয়াত মির্জা? তুমি কিন্তু বড্ড বেশি কথা বলো মেয়ে। আমার থেকে দূরত্ব বজায় রাখবে ব্যাস। আমার কোনো জিনিসপত্রে ভুলেও যেন তোমার টাচ না লাগে। রুকু একথা শোনা মাত্রই রাতের সামনে এসে রাত কিছু বুঝে ওঠার আগে রাতকে শক্ত করে জড়িয়ে ধরল। রঘুর অহংকার যে রাত যেন হতবম্ব হয়ে গেল। সে ভাবতেও পারেনি একটা মেয়ে প্রথম সাক্ষাতেই তাকে জড়িয়ে ধরবে। না মেয়েটার সাথে আগে কখনো তার কথা হয়েছে, না তারা একে অপরের মুখোমুখি হয়েছে। তবুও মেয়েটা বিনা বাক্যে তাকে জড়িয়ে ধরল। হাউ স্ট্রেঞ্জ! রাত বিরক্ত হয়ে রুকুকে এক ঝটকায় তার নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, হাউ ডিয়ার ইউ! তোমার সাহস হয় কি করে রাদিয়াত মির্জাকে জড়িয়ে ধরার? এখন তো শুধুমাত্র জড়িয়ে ধরলাম, এরপর যদি আর কখনো আমাকে টাচ করবেন না, আমার জিনিসপত্রেই হাত দেবেন না এটা বললেন, তাহলে আপনার গালে ঠাস ঠাস করে চুমু দিয়ে দিব। আপনি তো আবার অশিক্ষিত লোকদের মতো কুসংস্কারে বিশ্বাস করেন। আমার হিসাব মতে আমি আপনাকে চুমু দেওয়ার ফলে আপনার এই সেতি রোগ যখন আপনার হয়ে যাবে, তখন বুঝতে পারবেন কত গমে কত আটা হয়। তুমি আমাকে থ্রেট দিচ্ছ এই রাদিয়াত মির্জাকে? তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তুমি কি নিজেকে আমার স্ত্রী ভাবতে শুরু করেছো? ভুলেও সেটা করবে না। শুধুমাত্র তোমার বাবার উপর দয়া করে তোমাকে বিয়ে করেছি, নতুবা তোমার মতো মেয়ে আমার পায়ের তলায় থাকারও যোগ্য না। বাহ্যিক সৌন্দর্য দেখে কাউকে বিচার করা উচিত নয়। মানুষকে মানুষ ভাবতে শিখুন। আমি সত্যিই আপনার মতো একজন শিক্ষিত বিচক্ষণ মানুষের থেকে এটা আশা করিনি। জানেন, আমার এই সেতি রোগীর জন্য কেউ আমার সাথে মিশতো না, আমার সাথে খেলতোও না। সবাই আমাকে এড়িয়েই চলতো। এমনকি স্কুলে গেলে আমার পাশেও কেউ বসতো না। আমি একা একটা বেঞ্চে বসতাম। স্কুল কলেজে থাকাকালীন আমার কোনো বেস্ট ফ্রেন্ড ছিল না। আমি সবসময় চাইতাম আমার জীবনে এমন কেউ আসুক যে যেন আমার এই আস্ত আমিটাকেই ভালোবাসে, আমার বাহ্যিক সৌন্দর্য নয়। তমা আন্টির থেকে যখন আপনার কথা শুনেছিলাম, তখন মুহূর্তের জন্য মনে হয়েছিল আপনি হয়তো সেই ব্যক্তি যাকে আমি আমার মোনাজাতে চেয়েছি। আপনি হয়তো সেই ব্যক্তি যার বুকে মাথা রেখে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবো। আমার সুখ দুঃখগুলো অকপটে আপনার নিকট তুলে ধরতে পারবো। বড্ড বোকা ছিলাম আমি। আমি ভেবেছিলাম আপনি হয়তো আমার সবটা জেনেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, কিন্তু না, আমি ভুল ছিলাম।
পুরুষ মানুষ আসলে সৌন্দর্যের পূজারী। আপনি ডিভোর্স চেয়েছেন, এতে আমার কোনো আপত্তি নেই। যত দ্রুত পারবেন ডিভোর্স পেপার রেডি করবেন। আমি চোখ বন্ধ করে ডিভোর্স পেপারে সাইন করে দেব। শুধু শুধু একটা মিথ্যে সম্পর্কে জড়িয়ে থাকার কোনো মানেই হয় না। বোঝার জন্য ধন্যবাদ। অনেক রাত হয়েছে, এখন ভালোই ভালো আমার রুম থেকে বিদায় হও, ঘুমাবো আমি। আমি কোথায় ঘুমাবো? এটা আমাকে কেন জিজ্ঞেস করছো মেয়ে? আম্মুকে গিয়ে জিজ্ঞেস করো। বিটা আপনার সাথেই হয়েছে, আপনার আম্মুর সাথে না। তাছাড়া সমস্যা যেহেতু আপনার, সেহেতু সমাধানও আপনাকেই করতে হবে। রাত দাঁতে দাঁত চেপে বলল। বাসায় অনেক মেহমান রয়েছে, কোনো রুম খালি নেই। আজকের মতো ফ্লোরে বিছানা করে শুয়ে থাকো, সকালে আম্মুকে বলে তোমাকে অন্য রুমের ব্যবস্থা করে দিব। আমি ফ্লোরে শুতে পারবো না, আপনি বরং আজকের মতো ফ্লোরে থাকুন। বলে রুকু বিছানায় গিয়ে শুয়ে পড়ল। রাত নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে দরজায় লাথি মেরে দিয়ে রাগে গজগজ করতে করতে সোফায় গিয়ে শুয়ে পড়ল। ফজরের আজানের মিষ্টি ধ্বনি কর্ণপাত হয় রুকুর। মসজিদ থেকে মিষ্টি কণ্ঠে ভেসে আসছে। ঘুম থেকে নামাজ উত্তম। আজান শুনে রুকু বিছানা ছেড়ে ওয়াশরুমে যাওয়ার সময় রাতকে নামাজ পড়তে যাওয়ার জন্য মসজিদে যেতে বলে, কিন্তু রাতের কোনো সারা শব্দ পায় না। রুকু এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে উঁচু করে রুমে এসে কোথাও জায়নামাজ পায় না। রুকু বাধ্য হয়ে ওয়াশরুম থেকে এক মগ পানি এনে রাতের মুখের উপর ঢেলে দিল। মুখের উপর পানি পড়ার সাথে সাথে রাত ধরপড় করে উঠে বসে পড়ল। যা দেখে রুকু খিলখিল করে হেসে উঠল। রুকুর হাসি দেখে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল রাত। সে যেন অন্য এক রুকুকে দেখছে। রুকুর পরনে সুতির একটা 3 পিস রয়েছে, মাথায় ঘুমটা টেনে রেখেছে মেয়েটা। চোখে মুখে পানি মুক্ত দানার মতো চকচক করছে। রুকুর হাসি দেখে রাদের মুখেও হাসি ফুটে উঠল, কিন্তু রাদের যখনই রুকুর মুখমণ্ডলের দিকে নজর গেল তখনই তার মনটা বিষিয়ে উঠল। রুকুর মুখে চোখের পাশ দিয়ে, নাকের দুপাশে, ঠোঁটের কোণ দিয়ে অসংখ্য শ্বেতির সাদা দাগ ছোপ রয়েছে। শ্বেতির সাদা সাদা ছোপ রয়েছে, যা তাকে শ্রীহীন করে তুলেছে। এই শ্রীহীন মেয়েটাই তার বিবাহিত স্ত্রী ভাবতেই রাতের চোয়াল শক্ত হয়ে এলো। রাত সোফা ছেড়ে উঠে এসে রুকুকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, তুমি কি আমার হাতে খুন হতে চাইছো? একে তো নিজে সারা রাত নাক ডেকে ঘুমিয়েছ, তোমার নাক ঢাকা শব্দে আমি সারা রাত এপাশ ওপাশ করেছি, একটুও ঘুমাতে পারিনি। শেষ সাথে যখন একটু চোখ লেগে এসেছে তখন তুমি আমার মুখের উপর পানি ছড়ে দিলে। তুমি কি ভাবছো এসব করলে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিব, তোমাকে ভালোবেসে পরাণে ঠাঁই দিব? কখনো না। রুকু এক হাত দিয়ে নাকে কাপড় চেপে ধরে বলল, ওয়াক্তু, কি বিশ্রী গন্ধ রে বাবা। আপনার আমাকে খুন করে খুনি হতে হবে না ভাই। আপনি ব্রাশ না করে আর একবার যদি আমার মুখের সামনে কথা বলেন, আমি এমনিতেই আপনার মুখের গন্ধে শহীদ হয়ে যাব। এরপর প্রেস, মিডিয়া, সাংবাদিকরা খাবার দাওয়া সব বাদ দিয়ে মির্জা প্যালেসে ছুটে চলে আসবে। আজকে হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা থাকবে, প্রফেসর রাফিয়াত মির্জার মুখের গন্ধে তার ওয়াইফ রুকু মির্জা নিহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবেন আপনি। স্টপ অল দিস ননসেন্স। অনেকক্ষণ যাবত তোমার আজে বাজে কথা সহ্য করছি, আর একটা বাজে কথা যদি বলো তোমাকে আমি। বাকিটা বলতে পারল না রাত। তার আগেই রুকু রাতকে নিজে থেকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল, আপনার মতো এমন পিছড়ে পুরুষ জীবনে আর দুইটো দেখিনি। আমার মতো মনে হয় আপনি শীতকালে দিনের পর দিন গোসল না করে কাটিয়ে দেন। আপনার এসব অপকর্মের ব্যাপারে যদি আগের থেকে জানতাম, বিশ্বাস করেন আমি সারা জীবন কুমারী রুকু থাকতাম, তবু আপনাকে বিয়েই করতাম না। রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল রুকু। রুকুর যাবার পানে তাকিয়ে রাত বলল, এই মেয়েকে যতটা অবলা নারী ভেবেছিলাম ততটা অবলা সে নয়। জেনে শুনে খাল কেটে শুধু কুমির না, কুমিরের 14 গোষ্ঠী তুলে এনেছে। যত সব ফালতু মেয়ে। আমার পাটা, আমার নোড়া, আমার ভেঙে দিল দাঁতের গোড়া। শেষে কিনা একজন সেতিরোগীর সাথে এমন সোনার টুকরো ছেলের বিয়ে দিলেন ভাবি। এভাবে ছেলেটার জীবন নিজ হাতে শেষ করে দিতে পারলেন ভাবি। আমার বোনের মেয়ে সোনিয়া দেখতে যেমন সুন্দর তেমনি স্মার্ট, কোটি কোটি টাকার একমাত্র ওয়ারিশ। ভবিষ্যতে সব টাকার মালিক সোনিয়ার জামাই হবে। আপনাকে কতবার বললাম সোনিয়াকে আপনার বাড়ির পুত্রবধূ করে নিন, কিন্তু আপনি আমাকে পাত্তাই দিলেন না। অথচ এমন মেয়ের সাথেই রাদিয়াতের বিয়ে দিলেন, যে মেয়েকে কখনো রাদিয়াতের বউ হিসেবে
কারো সামনে দাঁড় করাতে পারবেন না। এমনটা কেন করলেন ভাবি? আজ যদি আপনি রাদিয়াতের গর্ভধারিণী মা হতেন, তাহলে কি রাদিয়াতের সাথে এমন অন্যায় করতে পারতেন? সকালে তমা মির্জা কিচেনে ব্রেকফাস্ট তৈরি করছিলেন। এমন এমন সময় পাশের ফ্ল্যাটের মিলি ভাবি রাদিয়াতের বউ দেখতে এসে উপরোক্ত কথাগুলো বললেন। কথাগুলো শুনে তমা মির্জার মনে হলো যেন কেউ তার বুকে ছুরি দ্বারা আঘাত করে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। হ্যাঁ, সে রাদিয়াতকে নিজের গর্ভে ধারণ করেনি, কিন্তু জন্ম দিলেই যদি মা হওয়া যেত, তাহলে নর্দমায়, ঝোপঝাড়, বনে জঙ্গলে হাজার হাজার নিষ্পাপ শিশুর মৃতদেহ পড়ে থাকতো না। সেই সব মা তাদেরকে দুনিয়ায় আলো দেখার আগেই নিজ হাতে হত্যা করে রাস্তায় রাস্তায় কুকুরের খাদ্য হিসেবে ফেলে রেখে যেত না। রাদিয়াত যখন 6 মাসের, তখন রাদিয়াতের মা সোহানা মির্জা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে ভেঙে পড়েন রাদিয়াতের বাবা রফিকুল মির্জা। এতটুকু বাচ্চা ছেলে মা ছাড়া কীভাবে তাকে একা হাতে বড় করবে ভেবে পান না রফিকুল মির্জা। সকলে তাকে দ্বিতীয়বার বিয়ে করার পরামর্শ দেন, কিন্তু তিনি মনে করেন সৎ মায়ের কাছে আমার ছেলে কখনো মায়ের আদর ভালোবাসা পাবে না। তাই তিনি রাদিয়াতকে নিয়েই নিজের অফিসে যাওয়া আসা করতেন। কিন্তু এহেন কার্যে তার উপর দিয়ে যেন ঝড় বয়ে যায়। 2 দিক সামলাতে গিয়ে হাঁপিয়ে ওঠেন তিনি। ব্যাপারটা নোটিশ করেন তার অফিসের কর্মচারী গফুর মিয়া। গফুর মিয়ার বাসা অফিসের পাশেই ছিল। তিনি রাদিয়াতকে তাদের বাড়ি নিয়ে যান। গফুর মিয়ার মেয়ে তমা রাদিয়াতকে পেয়ে নিজের বুকে টেনে নেন। আর আশ্চর্যজনকভাবে রাদিয়াতও তমার বুকে বিড়াল ছানার মতো রেপটে পড়ে থাকতো। এভাবেই কেটে যায় কিছুদিন। রফিক মির্জা লক্ষ্য করেন তার ছেলে যতটুকু সময় তমার সাথে থাকে, ততক্ষণ সে হাসি খুশি থাকে। এক পর্যায়ে নিজের ছেলের খুশির জন্য রফিক মির্জার তমাদের বাড়িতে আসা যাওয়া বাড়তে থাকে। এই নিয়ে কানাফুসা শুরু হয়ে যায়। এক পর্যায়ে গফুর মিয়া তার মেয়ে তমাকে বিয়ে করার জন্য রফিক মির্জার কাছে তার আর্জি জানান। গফুর মিয়া রফিক মির্জার অত্যন্ত বিশ্বস্ত একজন লোক। তার পরিবারের সবাই অনেক ভালো। রফিক মির্জা এর আগেও কয়েকবার গিয়েছেন তাদের বাড়ি। গফুর মিয়ার পরিবারের সদস্যদের আন্তরিকতা দেখে তিনি বরাবরই মুগ্ধ হয়েছেন। মানুষরা অনেক সহজ সরল, অনেক টাকা পয়সা খরচা করে তারা একমাত্র মেয়ে তমাকে বিয়ে দেন। কিন্তু বিয়ের পর তমার স্বামী প্রতিনিয়ত তাকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করে। কিছুদিন পর পর তমাকে বাবার বাড়ি পাঠিয়ে দেয় টাকা নিয়ে আসার জন্য। গফুর মিয়া তার মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে তমাকে নিজের কাছে নিয়ে আসে। সমাজের কাছে সে হয়ে যায় একজন ডিভোর্সি মেয়ে। বখাটে ছেলেদের কুপ্রস্তাব, নানা লোকের নানান কথা শুনতে হয় তাকে। এসব কথা কানে এসেছে রফিক মির্জার, কিন্তু তার যে করার কিছুই ছিল না। তিনি অপারগ ছিলেন। গফুর মিয়া যখন তমাকে বিয়ে করার জন্য তার কাছে প্রস্তাব দেন, তিনি ভেবে দেখেন মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছেন, প্রতিনিয়ত পড়ছে। সে নিশ্চয়ই অন্যের কষ্ট উপলব্ধি করতে পারবে। অন্যের ছেলেটাকে নিজের ছেলে হিসেবে গ্রহণ করতে তার কোনো আপত্তি থাকবে না। তাছাড়া রফিক মির্জা রাদিয়াতের জন্য তমার চোখে ভালোবাসা দেখেছেন। সব দিক ভেবে রফিক মির্জা আর দ্বিমত করেন না। তিনি তমার সাথে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তমা সবসময় রাদিয়াতকে নিজের ছেলে মনে করেন। কখনো রাদিয়াতের কোনো চাওয়া অপূর্ণ রাখেনি, বরং তিনি তুলির থেকেও রাদিয়াতকে বেশি ভালোবাসে। তার এমন ভালোবাসার জন্য রাদিয়াত কখনো বুঝতে পারেননি তমা তার সৎ মা। রাদিয়াত তমাকে তার নিজের গর্ভধারিণী মা হিসেবে জানে, তাকে সম্মান করে, ভালোবাসে। কিন্তু রাদিয়াত যখন এই সত্যিটা জানতে পারবে, তখন রাদিয়াত অনেক ভেঙে পড়বে। ভাবতেই আতঙ্কে কেঁপে ওঠে তমা মির্জা। তিনি মিরির হাত ধরে বলেন, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে ভাবি। আল্লাহ তাআলা যার রুজি যেখানে লিখে রাখছে, সে কোনো না কোনো মাধ্যমেই সেখানে পৌঁছে যায়। আল্লাহ তাআলা রাতের জন্য রুকুকে হয়তো আগে থেকে নির্ধারণ করে রেখেছিলেন। তাছাড়া রুকু অত্যন্ত ভদ্র শিক্ষিত একটা মেয়ে। শুধুমাত্র সেতী রোগটাই ওর জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেতী কোনো ছোঁয়াচে বা প্রাণঘাতী রোগ নয়। সাধারণত শরীরের কোনো বিশেষ স্থানে ত্বকের রং উৎপাদনকারী কোষ বা মেলানোসাইট রোগাক্রান্ত হলে বা সংখ্যায় কমে গেলে অথবা মরে গেলে মেলানিন নামক ত্বকের রঞ্জন তৈরি বন্ধ হয়ে যায় এবং ওই নির্দিষ্ট স্থানে সাদা সাদা দাগ পড়ে।
আমাদের ত্বকের মধ্যে মেলানোসাইট কোষে থাকে মেলানিন, যা ত্বকের স্বাভাবিক রঙের ভারসাম্য রক্ষা করে। মেলানিনের মেলানিনের ক্রিয়াকলাপে বাধা সৃষ্টি হলে বা ভারসাম্য নষ্ট হলে দেখা যায় সেতি বা ধবল বংশগত কারণে হতে পারে। প্রতি 100 জন সেতি রোগীর মধ্যে 30 জনের ক্ষেত্রে সেতি হয় বংশগত ধারায়, মাতৃ বা পিতৃকুলের কারো না কারো থেকে জিনের প্রভাবে। বাকি 70% ক্ষেত্রে সেতি সাদা দাগ ছড়াতে থাকে নিজস্ব কারণে, যার মূলে রয়েছে মেলানিনের কারসাজি। বর্তমানে সারা বিশ্বে প্রায় 10 কোটি মানুষ সেতিতে আক্রান্ত। প্রয়াত শিল্পী মাইকেল জ্যাকসনও এই রোগে আক্রান্ত ছিলেন। তাই প্রতি বছর 26শে জুন তার প্রয়াণ দিবসে বিশ্বজুড়ে পালিত হয় ওয়ার্ল্ড ভিটিলিগো ডে, যা বা বিশ্ব সেতী দিবস হিসেবে। আমরা আসলে সেতী রোগ নিয়ে নিজেদের মধ্যে অনেক কুসংস্কার পোষণ করে রাখি, কিন্তু কুসংস্কার এড়িয়ে যথাযথ চিকিৎসা নিলে এই রোগ ভালো হয়ে যায়। আমি রুকুকে ভালো ডক্টর দেখাবো। রুকু একদিন ঠিকই আপনার আমার মতো স্বাভাবিক হয়ে যাবে। তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি রাতের ব্যাপারে যা জানেন কখনো রাতকে ও সত্যিটা বলবেন না, প্লিজ ভাবি। আমার ছেলেটা অনেক কষ্ট পাবে। ঠিক আছে ভাবি। যদিও সোনিয়ার জন্য আমার খারাপ লাগছিল, সোনিয়া রাতকে অনেক ভালোবাসতো, কিন্তু আমিও তো একটা মা। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি ভাবি। আপনি নিশ্চিত থাকতে পারেন, রাতকে আমি কিছুই বলবো না। হঠাৎ তমার মনে হলো কেউ হয়তো তাদের কথা শুনছিল। সে একটা ছায়াকে সরে যেতে দেখলো। তমার ধারণাকে সত্যি করে দিয়ে অবয়বটা একটু দূরে এসে পৈচাসে হেসে বলল, এটাই তাহলে আসল ঘটনা, এইবার জমবে মজা। রুকু ফজরের নামাজ শেষ করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে নিজের কাপড়গুলো গুছিয়ে রাখছে। এমন সময় তার ফোনের স্ক্রিনে রিমন নামটা ভেসে ওঠে। রিমন নামটা থেকে কলিজায় মোচড় দিয়ে ওঠে রুকুর। রিমন 12 বছর বয়সী হলেও অন্য ছেলেদের তুলনায় সে স্বাভাবিকভাবে বেড়ে ওঠেনি। তার বোধ শক্তিও কম। রুকু ছাড়া কিছু বোঝে না সে। তার গোসল, খাওয়া দাওয়া সবটা করতে হতো রুকুর। তাকে ছাড়া ছেলেটা পাগলামি নিশ্চয় আরও বেড়ে গিয়েছে। ভাবতেই রুকু চোখে পানি গড়িয়ে পড়ল। রুকু চোখের পানি মুছে রিমনের কল কেটে দিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিল। আর তখনই কোথা থেকে রাত এসে রুকুর হাত থেকে ছো মেরে ফোন কেড়ে নিল। এটা কোন ধরনের অসভ্যতা? অসভ্যতার কি দেখলে? আমার হাত থেকে ফোন কেড়ে নিলেন কেন? নিয়েছি, বেশ করেছে। তোমার সাহস হয় কি করে আমার ফোনে হাত দেওয়ার? বাই দ্য ওয়ে, তুমি আমার ফোনের পাসওয়ার্ড জানে কিভাবে? মামার গায়ের রঙের মতো অন্য কারোর গায়ের রং হলেই সেটা আপনার মামা হয়ে যাবে না মিস্টার। ভালো করে দেখুন, এটা আপনার নয়, আমার ফোন। কাকতালীয়ভাবে আমাদের দুজনের ফোন একই রকম দেখতে। আপনার হাতেরটা আমার ফোন, আর আপনার ফোন এতিমের মতো সোফায় পড়ে রয়েছে। রাত দেখলো সত্যি তার ফোন সোফায় পড়ে রয়েছে। সে আর কিছু না বলে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। রাত রুম থেকে বেরিয়ে যাওয়ার পর রুকু আবারও হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিল। এই ফোনটা রুকুর নিজের টাকায় কেনা। রুকু ছোটোখাটো একজন লেখিকা, যেটা তার পরিবারের কেউ জানে না। নিজের একাকিত্বের সঙ্গী হিসেবে লেখালেখিকে বেছে নেয় সে। প্রথমে ফেসবুকে লেখালেখি শুরু করলেও এখন আর তার লেখা ফেসবুকে সীমাবদ্ধ নয়। বর্তমানে সে একজন স্ক্রিপ্ট রাইটার। তার লেখা গল্প দ্বারা নাটক, শর্ট ফিল্ম তৈরি হয়, যার দরুন লেখালেখি থেকে মাস শেষে বেশ ভালো টাকা আসে রুকুর। রুকু প্রথমে ভাবে নিজের চিকিৎসার কাজের টাকাগুলো ব্যবহার করবে। পরক্ষণেই তার মনে হয় সে তো নিজেও হাতে খেতে পারছে, নিজে পায়ে চলতে পারছে, কিন্তু তার ভাই তো সেসব কাজে অক্ষম। রুকু সব দিক বিবেচনা করে প্রতি মাসে টাকাগুলো খরচা না করে জমিয়ে রাখছে ভাইকে বড় কোনো ডাক্তার দেখাবে বলে। রুকু রিমনের সাথে কথা বলা শেষ করে কিচেনে এসে দেখে তমা মির্জা রান্না করছে। রুকু কি করবে বুঝতে না পেরে আমতা করে বলল, আমি কি আপনাকে রান্নার কাজে সাহায্য করতে পারি আন্টি? রুকুর আন্টিটাকে তমা মির্জা সন্তুষ্ট হতে পারলেন না। তিনি অনেকটা ধমকের সুরে বললেন, কাকে আন্টি বললে তুমি? তুমি নাকি অনেক শিক্ষিত, এই তোমার শিক্ষার নমুনা? রুকু ভাবলো তিনি এত বড় বাড়ির মালকিন, তিনি হয়তো তার মতো সামান্য মেয়ের মুখে আন্টিটা শুনতে চাইছেন না। আকাশ কুসুম চিন্তা করে রুকু মাথা নিচু করে বলল, সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। এই মেয়ে কী সব আবোল তাবোল বকছো? একবার আন্টি একবার ম্যাডাম, ইয়ার কি করছো আমার সাথে? বরের মা আন্টি ম্যাডাম হয়, এটা কোন বইয়ের পাতায় লেখা আছে? আর একবার যদি মা বাদে তোমার মুখে আন্টি বা ম্যাডাম ডাক শুনেছি,
তাহলে তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এই আমি বলে দিলাম। কথাটা শোনা মাত্রই খুশিতে চোখ ছলছল করে উঠল রুকুর। সে ভাবতে পারেনি তমা মির্জা এত তাড়াতাড়ি তাকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেবে। রুকু খুশিতে তমা মির্জাকে জড়িয়ে ধরে বলল, আপনি অনেক বড় মনের মানুষ মা। আমি কখনোই ভাবিনি আপনি আমার মতো একটা মেয়েকে আপনার পুত্রবধূ হিসেবে গ্রহণ করবেন, যেখানে আমি এই বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখি না। থাক, হয়েছে। আমায় নিয়ে না ভেবে রাতকে নিয়ে ভাবো। ভুল করে হোক আর যেভাবেই হোক, তোমাদের বিয়ে হয়ে গিয়েছে। বিয়ে কোনো ছেলে খেলা নয়, এটা রাতকে তোমার বোঝাতে হবে। তোমাকে রাতের মনে নিজের জন্য ভালোবাসার সঞ্চার করতে হবে মা। তমা মির্জার কথা শুনে রুকু মনে মনে বলল, যে মানুষটা বিয়ের রাতেই বলে দিয়েছে সে আমার মতো সেতী রোগীকে নিয়ে সংসার করতেই পারবে না, সেই মানুষটার মনে কি আদৌ আমার জন্য ভালোবাসার সৃষ্টি হবে? আদৌ কি ভালোবেসে তার পরাণী ঠাঁই দিবে আমাকে? দেখতে দেখতে রুকু রাদের জীবন থেকে হারিয়ে যায় 2টা দিন। রাদের ছুটি প্রায় শেষ হয়ে আসছে। এর মধ্যে আবার রুকুর বাবা বারবার ফোন দিচ্ছেন তাদের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু রাত রুকুদের বাড়ি যেতে নারাজ। রাত যাবে না শুনে রুকুর মন খারাপ হয়ে যায়। সে নিজেও যাবে না বলে রাজন শেখকে জানিয়ে দেয়। তমা মির্জা রুকুর মনের অবস্থা বুঝতে পারে। তিনি নিজের কাজ ফেরে রাদের রুমে এসে দেখেন রাত কারোর সাথে যেন ফোনে কথা বলছে। তমা মির্জাকে দেখে রাত কল কেটে দিয়ে বলে, কিছু বলবে? তুমি একজন শিক্ষক, একজন সম্মানীয় ব্যক্তি, কিন্তু ইদানিং তুমি যা করছো তাতে মনে হচ্ছে তোমার মধ্যে একজন শিক্ষক হবার কোনো যোগ্যতাই নেই। তুমি নিজে যদি বড়দের সম্মান করতে না জানো, তাহলে বাচ্চাদের কি শিক্ষা দেবে তুমি? তোমার থেকে তোমার ছাত্রছাত্রীরা ঠিক কী শিখবে? রুকুর বাবা অসুস্থ অবস্থায় জামাই আদর করবেন বলে 1000 টাকা খরচা করে বাজার করেছেন। তিনি বারবার বলে দিয়েছেন আমি যেন তোমাকে আর রুকুকে সকাল সকাল ওই বাড়িতে পাঠিয়ে দিই। তোমরা যাবে বলে আমি তাকে কথা দিয়েছি। এখন তুমি যদি ওই বাড়িতে না যাও, আমার কথার কোনো দাম থাকবে? ঠিক আছে, আমি যাব, তবে আমি সেখানে রাত্রি যাপন করতে পারবো না। আমি শুধুমাত্র মেয়েটাকে রেখে চলে আসবো। এটা ভালো দেখায় না বাবা। রুকু এমনিতেই মানুষের কটূক্তির শিকার হয়, এরপর যদি তুমি আবার রুকুকে একা রেখে চলে আসো, তাহলে তারা আরও কথা শোনাবে রুকুকে। ঠিক আছে, আমি তাকে সাথে করেই ফিরবো। তমা মির্জা রাতের কপালে চুমু দিয়ে বলে, এই তো সোনা ছেলে আমার। আমি জানতাম আমার রাত কখনো আমার কথার অবাধ্য হবে না। রাত প্রতিউত্তরে কিছু না বলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। রাত সামার নিয়ে এসে দেখে তার প্রয়োজনীয় সব জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। রাত বুঝতে পারে এটা রুকুর কাজ। রাজ মনে মনে বলল, মেয়েটা অনেক পরিপাটি, সব কাজ বেশ গুছিয়ে করতে পারে। পরক্ষণে রুকুর চেহারা তার সামনে ভেসে উঠতেই রাত সমস্ত জিনিস এলোমেলো করে ছুঁড়ে ফেলে দিল। রুকু তখন বেলকনিতে দাঁড়িয়ে তার বান্ধবীর সাথীর সাথে প্রাইমারি পরীক্ষার বিষয়ে কথা বলছিল। কয়েক মাস আগে রুকু প্রাইমারিতে আবেদন করেছিল। গতকাল নাকি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এটা নিয়েই 2 বান্ধবীর মধ্যে কথা হচ্ছিল। রুমের মধ্যে কিছু পড়ার আওয়াজ শুনে ফোন কেটে রুকু রুমে এসে দেখে রাতের জন্য তার গুছিয়ে রাখা জামা কাপড়, ওয়ালেট, ঘড়ি নিচে পড়ে রয়েছে। যা দেখে রুকু অবাক হয়ে জিজ্ঞেস করলো, এইসবের মানে কি রাত? বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না? আমি তোমাকে বারবার বলার পরেও আমার জিনিসে কেন হাত দিয়েছো তুমি? আপনার ভালোর জন্যই তো করছিলাম। আমার ভালো খারাপ নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার তরকারি তেল দাও। ঠিক আছে বলে রুকু রুম থেকে বেরিয়ে কয়েক কদম এগোনোর সাথে সাথেই ফ্লোরে পিচ্ছিল জাতীয় কিছুর উপর পা লেগে রুকু ঠাস করে পড়ে গেল। যার দরুন ব্যথায় আর্তনাদ করে উঠল রুকু। রুকুর আর্তনাদ শুনে রাত রুম থেকে বেরিয়ে এসে দেখল রুকু নিচে পা ধরে বসে রয়েছে। চোখে মুখে ব্যথার স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। রাজ কিছু একটা ভেবে রুকুকে পাজা কোলে তুলে বিছানায় নিয়ে বসিয়ে দিয়ে বলল, কানা তুমি দেখে চলতে পারো না? এক্ষুনি বড় করে অঘটন ঘটে যেতে পারতো। যা হবার আমার হতো, তাতে আপনার কি যায় আসে? আপনি তো আর আমাকে ভালোবাসেন না। পুরুষ মানুষ আসলেই সৌন্দর্যের পূজারী। মনে হয় যেন সৌন্দর্য ধুয়ে তারা পানি খাবে। বেশি কথা না বলে দেখো হাঁটতে চলতে পারো কিনা, নাকি ডক্টরকে কল করবো? ডক্টর ডাকার মতো তেমন কিছুই হয়নি আমার। আমাকে নিয়ে আপনার এত না ভাবলেও চলবে। তুমি ভাঙবে তবু মচকাবে না। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও, নয়তো বাবার বাড়ি তোমার একাই যেতে হবে। প্রায় 30 মিনিট পরে রুকু বোরকা হিজাব পরিধান করে নিচে এসে দেখে রাত গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রুকুকে দেখা মাত্রই রাত হুঙ্কার ছেড়ে বলল,
তোমার কাছে সময় মূল্য না থাকলেও আমার কাছে সময় মূল্য অনেক বেশি। তোমাকে রেডি হওয়ার জন্য 5 মিনিট সময় দেওয়া হয়েছিল, সেখানে তুমি 30 মিনিট সময় ব্যয় করেছো। বাহ, আমাকে স্ত্রী হিসেবে মানেনি না, আবার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য দেখছি তরই সইছে না আপনার। প্রতি উত্তরে রাত কিছু না বলে ড্রাইভার সিটে গিয়ে বসে পড়ল। রুকুও কিছু না বলে চুপচাপ রাতের পাশের সিটে গিয়ে বসে ফোনে মনোযোগ দিল। রাস্তায় তাদের মধ্যে আর কোনো কথা হলো না। রুকু মনোযোগ সহকারে তার পেজের কমেন্ট পড়ছিল। কে কী কমেন্ট করেছে। হুট করে রাতের গাড়ি থামিয়ে দেওয়ার জন্য রুকু ফোন থেকে মনোযোগ উঠিয়ে রাতের দিকে তাকালো। রাত কিছু না বলে গাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে চলে গেল। প্রায় 1 ঘন্টা পর রাতের দেখা মিলল। তবে রাত একা নয়, তার সাথে হালকা পাতলা গড়নের কম বয়সী 2টা ছেলে রয়েছে। একজনের হাতে রয়েছে মিষ্টিসহ নানা ধরনের ফলমূল, অন্যজনের হাতে রয়েছে বড় বড় 2টো মাছ, বিভিন্ন ধরনের শাকসবজি। এত বাজার মিষ্টান্ন দেখে রুকুর চোখ বড় বড় হয়ে গেল। সে ভাবতেও পারেনি রাত তাদের জন্য এত কিছু করবে। রাত ছেলেগুলোর থেকে সব কিছু নিয়ে গাড়িতে রেখে দিয়ে দুজনের হাতে 500 টাকার 2টো নোট ধরিয়ে দিল। টাকা দেখে খুশিতে ছেলে দুটোর চোখ ছলছল করে উঠল। তারা দুজনে বিনয়ের সাথে রাতকে সালাম জানিয়ে প্রস্থান করলো। রাত ড্রাইভিং সিটে এসে বসলো। রুকু কিছু বলতে যাবে তার আগেই রাত বলল, ভেবো না তোমাকে ভালোবেসে আমি এসব কিছু করেছি। যা কিছু করেছি আমার মান সম্মান রক্ষাতে করেছে। বিয়ের পর প্রথমবার তোমাদের বাড়িতে যাচ্ছে। তোমাদের গ্রামের সবাই জানে তোমার বড়লোক চাকরিজীবী ছেলের সাথে বিয়ে হয়েছে। বড়লোক চাকরিজীবী ছেলে হয়ে যদি এইটুকু খরচপাতি না করি তাহলে আমার সম্মান কোথায় থাকলো বলো? রুকু প্রতি উত্তরে কিছু না বলে ফোনে মনোযোগ দিল। রুকুদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে যায়। রুকু গাড়ি থেকে নেমে দেখে তার মা ভাই তাদের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। রুকু কাল বিলম্ব না করে দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, কেমন আছিস ভাই? রিমন মুখ ভার করে বলে, তুমি তো এখন আমাকে ভুলে গেছো। এখন তোমার মনে আমার জন্য একটু ভালোবাসা নেই। এখন তোমার সব ভালোবাসা ওই লম্বু বেটার জন্য। ওই লম্বু বেটা ভালো না, আপারে ফোনের মধ্যে বকা দিতে শুনছি। কথাটা শুনে লিমা বেগম ধমকের সুরে বলে, এটা কোন ধরনের বেয়াদবি রিমন? তোকে কতবার বলেছি বড়দের সাথে সম্মান দিয়ে কথা বলবি। মানুষটা তো দুলাভাই হয় তোর। লিমা বেগম রিমনকে বকাবকি করছে দেখে রাত এগিয়ে এসে বলে, আন্টি, অসুস্থ বাচ্চা একটা ছেলে, এভাবে বকছেন কেন ওকে? ছোট মানুষ বুঝতে পারিনি। তুমি আর ওকে মাথায় তুলো না বাবা। ওকে বেশি লাই দিলে তোমার মাথায় চড়ে নাচতে শুরু করে দিবে। লিমা বেগমের কথা শুনে রাত কিছু বলতে যাবে তার আগেই রাজন শেখ এসে বলল, বুড়ি হয়ে গেলে তবুও তোমার কাণ্ড জ্ঞান হলো না। মেয়ে জামাই কত দূর থেকে এসেছে, তুমি তাদেরকে ভিতরে না নিয়ে গিয়ে এখানে রাস্তায় দাঁড়িয়ে রয়েছো। সরি ভুল হয়ে গেছে আমার। চলো বাবা ভেতরে চলো। রাত গাড়ি থেকে সবকিছু বের করে রাজন শেখ আর লিমার হাতে দিল। রাজন শেখ কিছুটা অবাক হয়ে বলল, এসবের দরকার কি ছিল বাবা? তোমরা এসেছো তাতেই আমরা অনেক খুশি হয়েছি। আচ্ছা বাবা ভিতরে চলো। যদিও তোমাদের মতো এত বড় বাড়ি না আমাদের, গরিবের ঘরে একটু মানিয়ে নিও বাবা। রাত রাজা শেখ লিমা বেগমের ব্যবহার দেখে মুগ্ধ হলো। সে মুচকি এসে ভিতরে প্রবেশ করলো। রুকু রাতকে নিজের রুমে নিয়ে আসলো। রাত রুকুর রুমে একবার চোখ বুলিয়ে নিল। রুমটা খুব বেশি বড় নয়, তবে অনেক সুন্দর করে রুমটা গুছিয়ে রাখা হয়েছে। ততক্ষণে রুকু বোরকা হিজাব খুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন। রাত বাধ্য ছেলের মতো ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। রুকুর রুমে কোনো সোফা নেই। রাত ডিনার শেষ করে রুমে এসে চিন্তায় পড়ে গেল। বুঝতে পারছে না কে কোথায় থাকবে। রাতের ভাবনার মাঝে রুকু রুমে প্রবেশ করে বলল, নিশ্চয়ই এটা ভাবছেন যে আপনি কোথায় থাকবেন। নো টেনশন, ডু ফুর্তি। আপনি আমাদের বাড়ির মেহমান। আমাদের বাড়িতে মেহমানদের কোনো অযত্ন অবহেলা হয় না। আপনি বিছানায় শুয়ে পড়ুন। তুমি কোথায় থাকবে? আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আমি নিচে বিছানা করেই থাকবো। তুমি বরং বিছানায় থাকো, ফ্লোরে থাকলে ঠান্ডা লেগে যাবে তোমার। আপনার লাগবে না বুঝি? আমি পুরুষ মানুষ, তোমার মতো ননির পুতুল না। নিজের বাড়িতে নিজের সোফায় থাকতে হচ্ছে, আর এটা তো অন্যের বাড়ি। এখানে যে আমার ফ্লোরে থাকার জায়গা মিলছে এটাই অনেক। আপনার যদি সমস্যা না হয় আমরা দুজনেই বিছানায় থাকি। ঠিক আছে, তবে একদম আমার সুযোগ নেওয়ার চেষ্টা করবে না। রুকু দুজনের মাঝখানে একটা কোল বালিশ দিয়ে বলল,
রুকু গরিব হতে পারে কিন্তু ছোট লোক না। রুকু দুজনের মাঝখানে একটা কোলবালিশ দিয়ে বলে রুকু রাদের থেকে বিপরীতমুখী হয়ে শুয়ে পড়ল, যা দেখে রাদও অন্যদিকে মুখ দিয়ে শুয়ে পড়ল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর এক পর্যায়ে দুজনে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। বুকের উপর ভারী কিছু অনুভব করতেই ঘুম ভেঙে গেল রাদের। রাত চোখ খুলে তাকিয়ে দেখে রুকু তার বুকের উপর বিড়াল ছানার মতো লেপ্টে পড়ে রয়েছে। অথচ মেয়েটা রাতে কত বড় বড় মুখ করে বলেছিল সে গরিব হতে পারে কিন্তু ছোট লোক না। দেখতে দেখতে কেটে গেল 5 মাস। রুকু রাদের সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। রাদের আর এখন রুকুর মুখের দিকে তাকালে বিরক্তি লাগে না, বরং সারাদিনের ক্লান্তি শেষে বাসায় ফিরে রুকুকে দেখলে প্রশান্তিতে তার মনটা ভরে ওঠে। হয়তো এটাই বিয়ে নামক পবিত্র সম্পর্কের জোর। এই পবিত্র সম্পর্ক জড়িয়ে গেলে না চাইলেও একজন অন্যজনের প্রতি টান অনুভব করে, ঠিক এখন যেমনটা রাত করে। রাত এখন রুকুকে অনুভব করতে পারে, তার আশেপাশে থাকতে চায়, কিন্তু রুকু যেন তাকে পাত্তাই দেয় না। সে সেই বাসর রাতের কথা ধরেই পড়ে আছে। প্রতিদিন একবার নিয়ম করে ডিভোর্সের কথা মনে করিয়ে দেয়। রাত নিজের কেবিনে বসে ভাবছে অনেক হয়েছে, আর নয়, আজ এর একটা বিহিত করেই ছাড়বে। রুকুর ভাবনায় রাত ক্লাসেও মনোযোগ দিতে পারে না। সে কোনো মতে ক্লাস শেষ করে বাড়ি ফিরে আসে, কিন্তু রাত রুমে এসে রুকুকে পায় না। রাত নিচে আসতে যাবে তখনই তুলির রুম থেকে হাসাহাসির আওয়াজ পায়। রাত না চাইতেও ভিতরে উকি দিয়ে রুকুকে প্রাণ খুলে হাসতে দেখে সে যেন থমকে গেল, আবার অবাকও হলো তুলির সাথে তাকে এভাবে হাসাহাসি করতে দেখে। তুলি মেয়েটা প্রথম রুকুকে পছন্দ করতো না, এমনকি তার হাতের পানিটুকুও খেত না। এরপর আবার তুলি তাদের বিয়ের পরের দিন যখন কিচেনের পাশে দাঁড়িয়ে তমা আর পাশের ফ্ল্যাটের মিলির কথা শুনে জানতে পারে রাত তার নিজের আপন ভাই না, তখন থেকে যেন রুকুর প্রতি তার ঘৃণা আরও বেড়ে যায়। সে রুকুকে নানাভাবে আঘাত করতে থাকে, কখনো ফ্লোরে তেল ফেলে, কখনো তার খাবারে লবণ লঙ্কার গুঁড়ো মিশিয়ে, কখনো বা তার জন্য রাখা খাবারে পানি ঢেলে দিয়ে। যদিও রুকু বুঝতে পেরেছিল এসব তুলির কাজ, তবুও রুকু কিছু বলেনি, নিজের বোন মনে করে তাকে ক্ষমা করে দিয়েছে। এইভাবে তুলির অত্যাচার চলতে থাকে কিছুদিন। তুলি সবার আড়ালে রিলেশন করত। হুট করে একদিন তুলির বয়ফ্রেন্ড রাকিব তাকে নিজের বাবা মায়ের সাথে তার পরিচয় করিয়ে দেওয়ার নাম করে একটা ক্লাবে নিয়ে এসে তুলিকে কুপ্রস্তাব দেয়। এক পর্যায়ে তুলি রাকিবের প্রস্তাবে রাজি না হওয়ায় সে তার উপর জবরদস্তি শুরু করে। আর তখনই রুকু পুলিশ নিয়ে এসে হাজির হয়। রুকুকে দেখে যেন তুলি প্রাণ ফিরে পায়। সে রুকুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তুমি না থাকলে আজ হয়তো আমি শেষ হয়ে যেতাম। আমি তোমাকে এত অপমান করেছি, তোমাকে আঘাত করেছি, আর তুমি আমাকে বাঁচাতে এগিয়ে আসলে। রুকু তুলির পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি আমাকে পছন্দ নাই করতে পারো, কিন্তু আমি তোমাকে আমার নিজের বোন মনে করি। বোন হয়ে বোনের বিপদে এগিয়ে আসবো না? কিন্তু আমি তো তোমাকে কখনো রাকিবের ব্যাপারে কিছুই বলিনি, তুমি কিভাবে জানলে? গত রাতেই যখন তুমি রাকিবের সাথে কথা বলছিলে, আমি তখন তোমাদের রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর তখনই তোমাদের বেড়াতে যাওয়ার ব্যাপারেই জানতে পারি। এরপর যখন তুমি ফোন রেখে ওয়াশরুমে চলে যাও, আমি তোমার ফোন চেক করি। রাকিবের মতো একটা ছেলে তোমার বয়ফ্রেন্ড ভাবতেই আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। রাকিব ছেলেটা একদমই ভালো নয়, মেয়েদের সাথে খারাপ আচরণ করার জন্য কয়েকবার জেলেও গিয়েছে। তোমরা কোথায় মিট করবে, কখন বের হবে, সেই ব্যাপারে জেনেই আমি রুমে ফিরে আসি। সেই দিন সারা রাত তোমার টেনশানে আমি ঘুমাতেই পারি নাই। সারাদিন যখন তুমি বের হও, তোমাকে আমি ফলো করতে শুরু করি, আর যখন দেখলাম তোমাকে রেস্টুরেন্ট থেকে অন্য কোথাও নিয়ে যাচ্ছি, তখনই আমার পুলিশ ফ্রেন্ড রাজকে কল করি। ব্যাস, হাতে নাতে ধরা পড়ে রাকিব। আর যা হয়ে গেল এ ব্যাপারে তুমি বাড়ির কাউকে কিছু বলো না আপু, আমি লজ্জায় তাদের সামনে মুখ দেখাতে পারবো না। আরে পাগলি, এটা আবার বলে দিতে হয় নাকি? তুমি নিশ্চিন্তেই থাকো, আমি কাউকে এই ব্যাপারে কিচ্ছু বলবো না। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। সেদিনের পর থেকে তুলির বেস্ট ফ্রেন্ড হয়ে যায় রুকু। রাতে ডিনার শেষ করে রুকু তুলির রুমে গিয়ে শুয়ে পড়ে। রাত রুকুকে রুমে না পেয়ে তুলির রুমে গিয়ে দেখে বিছানায় রুকু শুয়ে রয়েছে।
কিন্তু তুলি রুমে নেই। এই সুযোগে রাত রুকুকে পাজা করে তুলে নিজের রুমে নিয়ে আসে। রুকু নামার জন্য ছটপট করলে রাত রুকুর কপালে চুমু দিয়ে দেয়। রাতের এহেন কার্যে রুকু যেন জমে বরফ হয়ে যায়। তার মধ্যে এক রাশ লজ্জা এসে ভর করে, যা দেখে রাত রুকুর হাত দুটো নিজের মুঠোয় নিয়ে চুমু খেয়ে বলল, আসলে ভালোবাসা কখনো ধর্মবর্ণ গায়ের রং দেখে হয় না। এই কথাটা উপলব্ধি করতে বড্ড দেরি করে ফেলেছি আমি। বিশ্বাস করো, যেদিন থেকে তোমার আমার মনে চোখ দিয়ে দেখতে শুরু করেছে, সেদিন থেকে আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী তুমি। তোমার এই স্মৃতি দাগ তোমার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। রুকু কিছু বলতে যাবে তার আগে রাত রুকুর ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে বলল, উস, আজ কোনো কথা হবে না, শুধু ভালোবাসাবাসি হবে। চলো না রুকু, পুরনো সব ভুলে আমরা নতুন করে সবকিছু শুরু করি। চলো না, আমরা একে অন্যের রং নিজেদের গায়ে মাখিয়ে নিই, দুজন দুজনের আপন হয়ে যায়। যতটা আপন হলে কেউ কারোর থেকে দূরে যেতে পারবে না। রুকু প্রতিউত্তরে কিছু না বলে লাজুকে সে রাতের বুকে মুখ লোকালো। এতে যেন রাত নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেল। সে রুকুকে নিয়ে এক অজানা সুখের সাগরে পাড়ি জমালো। সময় বহমান, সময় তার আপন গতিতে বয়ে চলে, যেন চোখের পলকে দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর পেরিয়ে যায়। ঠিক তেমনই দেখতে দেখতে রুকু রাতের জীবন থেকে হারিয়ে গেল 5টা বছর। রুকু এখন নিজেও একজন ভার্সিটির টিচার, সাথে একজন কন্যা সন্তানের জননী। আজ তাদের 5ম বিবাহবার্ষিকী। তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে পুরো বাড়ি বিয়ের সাজে সজ্জিত হয়ে উঠেছে, যেটা যেটা প্রতি বছরই হয়ে থাকে। তুলি, রাজ আর তাদের 3 বছরের ছেলে তানসিলও এসেছে তাদের বিবাহবার্ষিকীতে। সেদিনের দুর্ঘটনার পর রাজ রাদের কাছে তুলিকে বিয়ের প্রস্তাব দেয়। রাজের প্রস্তাবে কেউ দ্বিমত করে না। মহা ধুমধাম করে তুলি রাজের বিয়ে হয়। এখন তারা তাদের একমাত্র ছেলেকে নিয়ে সুখে শান্তিতে দিন পার করছে। রাতে অনুষ্ঠান শুরু হবে। ইতিমধ্যে মেহমান আসতে শুরু করেছে। রুকু রেডি হয়ে আয়নায় নিজেকে দেখছে। এমন সময় রাত এসে তাকে পিছন থেকে জড়িয়ে কানের লতিতে চুমু দিয়ে রুকুর হাতে একটা ডায়মন্ডের রিং পরিয়ে হাতে চুমু দিয়ে বলল, দেখতে দেখতে যে কিভাবে বিবাহিত জীবনের 5টা বছর কেটে গেল টেরই পেলাম না। আজকের এই খুশির দিনে তোমাকে দেওয়ার মতো কোনো উপহার খুঁজে পাচ্ছিলাম না, তাই আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। পছন্দ হয়েছে তোমার? রুকু রাতকে জড়িয়ে ধরে বলল, আপনি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। বিশ্বাস করুন, আমার ধন দৌলত মনি মুক্তা কিচ্ছু চাই না। আপনি শুধু সারা জীবন ভালোবেসে আপনার পরনে আমার ঠাঁই দিবেন, এতেই আমি অনেক খুশি। রাত তৎক্ষণাৎ রুকুর সামনে হাঁটু গেড়ে বসে তার দিকে একগুচ্ছ গোলাপ এগিয়ে দিয়ে বলল, আমি তোমারই প্রেমের ভিখারি, ভালোবেসে ঠাঁই দিও পরাণে।